ছাত্ররা কিন্তু এই আন্দোলনটাকে সফল করেছে। তারা যদি কোনো রাজনৈতিক দলের দিকে যায়, এটাতে অসুবিধাটা কোথায়? কারণ বিএনপি মোটামুটি মোটা দাগে বলা হচ্ছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে, তাদের চেক অ্যান্ড ব্যালেন্সটা করতে হবে না? যে সম্পদের সুষম বণ্টন ছিল না, আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতার কারণে সমস্ত কিছু দখল করে অল্প কয়েকজন মানুষ রাষ্ট্রের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে এবং দারুণ বৈষম্য একটা সমাজ তৈরি করেছে, দারুণ বৈষম্যের অর্থনীতি তৈরি করেছে, সামনে কিছু মেগা প্রজেক্টকে সামনে রেখে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, শহীদ ইসলাম বাবুল বলছিলেন বেশ কিছু বিষয়ে। আমি আপনার কাছে জানতে চাই যে সংস্কার প্রক্রিয়া বা যে আশ্বাস বা যে কমিটমেন্ট করা হচ্ছে, সেটা বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যে বাস্তবায়নটা কিভাবে হবে, যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকার, সবটা বেশি দায়িত্বটা পড়বে নির্বাচিত সরকারের উপরে। সেই জায়গায় যেটি আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে সেখানে প্রস্তুত থাকতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আসলে কতটা সম্ভব? তার আগে আমার মনে হয় একটি জিনিস একটু বলা দরকার, যে আমরা যে সংস্কার নিয়ে কথা বলছি, কেন জানি নির্বাচন, কনস্টিটিউশন, এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসছে। বাট যদি একটা সংস্কার প্রক্রিয়া, আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, শব্দটা ছিল বৈষম্য। আর আমরা যদি দেখি যে সংস্কার প্রক্রিয়া সারা পৃথিবীতে নানান রেভলিউশনের পরে নর্মালি মোটা দাগে 5টি এরিয়াতে সংস্কারের প্রসঙ্গগুলো, ইফ ইউ লুক অ্যাট দি রাশিয়ান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, সবগুলোর পরে মোটা দাগে 5টা এরিয়াতে আসে সংস্কারগুলো, 5টা খাতে। যেমন প্রথমটা বলে যে বৈষম্য হ্রাস করতে হবে, যে সম্পদ যেন একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না থাকে, মানবাধিকার যেন নিশ্চিত হয়, ভূমিহীনরা যেন ভূমির মালিক হতে পারে, কর্মসংস্থানের সৃষ্টি হয়, রাজনৈতিক সুশাসন যেন তৈরি। এটা প্রথম অংশ, যে বৈষম্যের মানবাধিকার নিশ্চিত করা, সম্পদের আমাদের এখানে আমরা যে সম্পদের সুষম বণ্টন ছিল না, আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতার কারণে সমস্ত কিছু দখল করে অল্প কয়েকজন মানুষ রাষ্ট্রের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে এবং দারুণ বৈষম্য একটা সমাজ তৈরি করেছে, দারুণ বৈষম্যের অর্থনীতি তৈরি করেছে, সামনে কিছু মেগা প্রজেক্টকে সামনে রেখে। এটি 1 নম্বর। 2 নম্বর হয় যে প্রান্তিক গোষ্ঠীর ক্ষমতায়ন। একটা বিপ্লবের পরে খুব বড় যখন সংস্কার প্রক্রিয়া শুরু হয়, যে প্রান্তিক গোষ্ঠীকে কীভাবে ক্ষমতায়ন করবে, সেটি তো অর্থনৈতিক প্রান্তিক গোষ্ঠী নয়, সেই প্রান্তিক গোষ্ঠী রাজনৈতিকও। একটি ইউনিয়ন পরিষদের একজন আপনার কোনো দলের সদস্য বা কর্মী, তাকেও কীভাবে আপনি এম্পাওয়ার্ড করছেন, সেটা একটা বিপ্লবের পরে বড় অংশ। তৃতীয়ত যেটি হয় যে একটি আধুনিক শিল্প এবং অর্থ ব্যবস্থা, সেই আলোচনাটা কিন্তু এখন হচ্ছে না, কিন্তু একটা বিপ্লবের পরে বা এই ধরনের অভ্যুত্থানের পরে দেখেন এই ঘটনাটা আবার মিলেও যায় আমাদের সঙ্গে, যে শিল্প ব্যবস্থা আমরা গড়ে তুলেছিলাম আওয়ামী লীগের নেতৃত্বে, এটাকে আসলে একটা শিল্প ব্যবস্থা, এটা একটা গোষ্ঠীতান্ত্রিক শিল্প ব্যবস্থা হয়েছিল, বা আসলে কি একটা অর্থ ব্যবস্থা, সেটা একটা গোষ্ঠীতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা তৈরি হয়েছিল। চতুর্থ যে বিষয়টি হয়, যে সামাজিক গতিশীলতা আনতে হয়, এ ধরনের বিপ্লবের পরে সামাজিক গতিশীলতা আসতে হবে। সেটা কিসের মাধ্যমে আসে? সেটা হচ্ছে যে শিক্ষা এবং কর্মসংস্থান। এবারে দেখেন আন্দোলনে কিন্তু এটাও ছিল যে মুখ্য একটি বিষয়, যে উন্নত শিক্ষা এবং ভালো কর্মসংস্থান, সেখানেই তো আন্দোলনটা গেল। 5 নম্বর যেটি হয়, মানে একেবারে সব শেষে যেটি নিয়ে চিন্তা হয়, সেটি হচ্ছে গণতন্ত্র এবং সুশাসন। কিন্তু আমরা যখন আমাদের সংস্কার নিয়ে যখন আমরা কথা বলছি, তখন মোটা দাগে শুধু সংবিধান, নির্বাচন, তারপরে শেষেরটা প্রথমে চলে আসছে। এটা বোধহয় একটা বড় জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আনন্দের বিষয় বা সুখের বিষয় যেটা হচ্ছে, সরকার যখন 5টি কমিটি করলো, বা আগের কমিটিগুলো, প্রথম কিন্তু অর্থনৈতিক সংস্কার কমিটিটা করেছে, তারপরে মানবাধিকার সংক্রান্ত গুমের কমিটিটা করেছে। ইটস এ গুড বিগিনিং, ইটস এ ভেরি গুড বিগিনিং। সেকেন্ড যে জিনিসটি, যে যখন আপনি সংস্কার প্রক্রিয়াটায় যাবেন, আমি লাস্টের উত্তরটা আপনাকে দিচ্ছি যে কিভাবে যখন সংস্কার প্রক্রিয়ায় যাবেন, এটা একটা কাঠামোগত পরিবর্তন। আপনি একটা পারিবারিক সিস্টেমে ছিলেন, সোশ্যাল সিস্টেমে ছিলেন, পলিটিক্যাল সিস্টেমে ছিলেন, সেখান থেকে আমাকে বের হতে হবে। বড় চ্যালেঞ্জটা কি? সাংস্কৃতিক। আমি খুবই রেসপেক্টফুলি বাবু ভাইকে একটু বলি যে তার আগে একটু প্রেস করে নিই, বিএনপি একটা অনেক বড় দল, যদিও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, এটা আগে কোনো দল কখনো আমরা দেখিনি। সেটা শুধু বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রভাব আমি বলবো না, এটাতে ওনাদের সদিচ্ছাও আছে, যারা কিছু করছে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বিএনপি কিন্তু যেভাবে যে জায়গাটা আওয়ামী লীগ রেখে গিয়েছিল, যদিও তারেক রহমান সাহেব চেষ্টা করছেন, রুহুল করিম রিজভী রেগুলার বিবৃতি দিচ্ছেন, আমাদের ফখরুল ইসলাম সাহেব সিঙ্গাপুর যাওয়ার আগে কথা বলে গেছেন, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু ওই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেন? বিকজ সংস্কৃতিটা তৈরি হয়নি। তাহলে এটা হলো প্রথম বাধা সংস্কারের পথে। দ্বিতীয় যে বাধাটি সংস্কারের পথে ঐতিহাসিকভাবে হয়, সেটি হচ্ছে যে অভিজাত শ্রেণী যারা থাকে তাদের প্রতিরোধ। আমি একটা ছাত্র দলের নেতা আছি, আমার কোনো স্পট কোনো কারণে তৈরি হয়েছে, আমি এটা প্রতিরোধ করতে চাবো, আমি এটাতে যেতে চাবো না। যে কথাটা একটু আগে বললাম, যে দলের মধ্যে গণতন্ত্রায়ন, এটা অনেকে চাইবে না, পেশি শক্তি চাইবে না। তার মানে যারা অভিজাত শ্রেণী থাকে, উপরের দিকে নেতা থাকে, তারা কিন্তু সংস্কারকে মানতে চাইবে না, কারণ তার নিচের যোগ্য কেউ চলে আসবে সংস্কার প্রক্রিয়ায়, যার কোনো মামলা নাই, ক্লিন ইমেজ, আন্দোলনে ভূমিকা রেখেছে 15 বছর, ফর এক্সাম্পল ফর বিএনপি।
তৃতীয় যে বিষয়টি হয় যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা সংস্কার করতে গিয়ে, সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা পার্টিগুলোর মধ্যে থাকে, সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা আমাদের প্রশাসনের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন অলরেডি কিন্তু এই গভর্নমেন্ট বেশ কিছু সংস্কার নিয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিই, সম্পদের হিসাব বলা হয়েছিল যে উপদেষ্টাদের সম্পদের হিসাব 1 সপ্তাহের মধ্যে হবে। আমি খুবই দুঃখিত, অনেকে ওনাদের আমার পরিচিত, কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়নি। এটা কিন্তু সেটা হলো প্রাতিষ্ঠানিক একটা দুর্বলতা। দ্বিতীয়ত ওই হিসাব কিন্তু আবার বলা হলো আমলাদেরকেও দিতে হবে, আমলারা কিন্তু দেয়নি। তাহলে সংস্কারের মোটা দাগে অভিজাত শ্রেণীর প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সাংস্কৃতিক 3টা প্রবলেম তৈরি করে। এখন এই প্রবলেমগুলো এলিমিনেট আপনি কিভাবে করবেন, যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন যে সংস্কার বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি, হ্যাঁ, তো ধরেন মোটা দাগে 4টে স্টেজ পার করব আমরা। কেমন? যে সংস্কার এজেন্ডাটা ঠিক হয়ে গেল এখন, বা ওনাদের সাথে এগ্রিমেন্ট হবে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, তারপরে একটা সংস্কার আলোচনা হবে, তারপরে সংস্কারের একটা পরিকল্পনা হবে, এরপরে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি, আর বাংলাদেশে যেটা সবসময় মিসিং থাকে, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকে, যে সংস্কার মনিটরিং, যে সংস্কার যে প্রস্তাবটা আসলো সেটা মনিটরিং হচ্ছে কিনা। আপনার উত্তরটা 4 নাম্বারে, কেমন করে হবে। আমার প্রস্তাব 2টা হতে পারে আমার ধারণা। একটি হচ্ছে যে যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো সবাই অংশগ্রহণ করছে, যদিও 90-এর অভিজ্ঞতা আমাদের ভালো না 4 দলের, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু সবাই অংশগ্রহণ করছে, এক ধরনের আন্ডারটেকিং বা একটা ডিক্লারেশন হতে পারে। আর বেস্ট ওয়ে হতে পারে যে একটা রেফারেন্ডাম, যে সমস্ত কিছু একটা ছিল, হ্যাঁ, কিন্তু কাজ করেনি, ওই জন্য রেফারেন্ডাম হতে পারে যে কোন কোন এগ্রিমেন্টগুলো হলো, কারণ এই পলিটিক্যাল পার্টিগুলো তো ওটা এগ্রি করবে। তো যদি এগ্রি করে তাহলে আমাদের আসার জায়গাটা হবে, যদি এগ্রি আপনি করেন, আগে যদি আমরা ফেল করেছি তাহলে এটা রেফারেন্ডাম হোক, এবং সেটা দ্রুত, কারণ বারবারই বলছি যে রাজনৈতিক প্রক্রিয়ায় আমাদেরকে ফিরতে হবে। সেই রেফারেন্ডামটা পলিটিক্যাল পার্টি এগ্রি করুক, রেফারেন্ডামটা হোক, যদি আমরা বাংলাদেশের মানুষ চাই যে ওই সংস্কারগুলো হবে তাহলে হবে। এখানে পাদটিকা একটা হচ্ছে যে এই রেফারেন্ডাম বা এই আলোচনায় যে জায়গাটা আমি সংঘর্ষের জায়গাটা দেখি, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার যে মানসিকতা বা আকাঙ্ক্ষা, আর রাজনৈতিক দলগুলোর যে বাস্তবতা, না ওখানে বাস্তবতা যেটা অভিজাত শ্রেণী বলছি আমি, সেটা কোন জায়গায় যাবে। এক্ষেত্রে একটি জিনিস কিন্তু আমি বিনীতভাবে বলি, যারা 15 বছর থেকে এত নিষ্পেষিত হয়েছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, বিরোধী দল বা বিএনপি সহ অন্যান্য দল, কিন্তু এই ছাত্ররা কিন্তু এই আন্দোলনটাকে সফল করেছে। তারা যদি কোনো রাজনৈতিক দলের দিকে যায়, এটাতে অসুবিধাটা কোথায়? কারণ বিএনপি মোটামুটি মোটা দাগে বলা হচ্ছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে, তাদের চেক অ্যান্ড ব্যালেন্সটা করতে হবে না? আমি জাতীয় পার্টিকে রেসপেক্টফুলি বলছি, ধরে নেওয়া হচ্ছে যে তারা বা জামাত বিরোধী দলে যাবে, কিন্তু এমন নতুন একটি শক্তি যদি তৈরি হয়, কেন চেকোস্লোভাকিয়াতে হয়েছে, পোল্যান্ডে হয়েছে, আপনার স্কটল্যান্ডে হয়েছে, এরকম একটা রিফর্ম পলিটিক্যাল পার্টির দিকে গেছে, তারা যদি পলিটিক্যাল পার্টি করে বরং সেটা মেনে নেওয়া উচিত। আর দ্বিতীয় হচ্ছে যে বলা হচ্ছে যে এখন তোমাদের দায়িত্ব শেষ হয়েছে, তোমরা পড়তে যাও। তো বাবু ভাইও তো একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, আমার বিশ্ববিদ্যালয়ে, উনি কি রাজনীতিবাদ দিয়ে পড়তে গেছেন? এটা তো ঠিক না। যারা এই ফলাফলটা বলে নিয়ে আসলো, তারা যদি মানুষের সামনে গিয়ে তাদের ম্যান্ডেট দিয়ে বোঝাতে পারে যে আমরা এই রাইট আইডিওলজি, আমরা এটাকে নিয়ে এসেছি, লেট দেম ডু ইট। আর বিএনপির মতো একটা দলের বড় দলের ভয় পাওয়ারও কিছু নাই, বা না, এই বিষয়ে আমি বলবো পজিটিভলি। থ্রেটটা আমার মনে হয় যে তাতে যেটা সুবিধাটা হবে যে রাজনৈতিক যে পোলারাইজেশন, তার বাইরে একটা ফোর্স তৈরি হবে, এবং সেটা যদি একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে পারে, যে ডিক্লারেশনটা পাস হয়ে যাবে, ধরলাম বিএনপি ক্ষমতায়, তাহলে কিন্তু একটা আমরা যেটা আমি লাস্টের কথাটা বলছিলাম যে সংস্কার মনিটরিংয়ের একটা অপরচুনিটি তৈরি হবে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আলোচনা শেষ দিকে চলে এসেছি। শুধু আইনি কাঠামো করলেই কি অনেকটা সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাবে, এটি কি ধারণা করা উচিত কি না? না, আমি যেহেতু সমাজবিজ্ঞানের ছাত্র, ওইটাই বলছিলাম যে সামাজিক রূপান্তর এবং সংস্কারকে মেনে নেওয়ার মানসিকতা এবং সামাজিক কাঠামোতে সেটাকে নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। যখন আমি বলছি যে সামাজিক কাঠামো, আমি পরিবারকে মিন করছি না, আমি আসলে মিন করছি রাজনৈতিক এবং যে অর্থনৈতিক কাঠামো, আমাদের সাংবিধানিক কাঠামো, গণতান্ত্রিক কাঠামো, সব পুরো কাঠামোটাকেই বলছি। এবং সেখানে যদি ঐতিহাসিকভাবে আমরা দেখি যে আমাদের সাংস্কৃতিক কাঠামোতে সংস্কারকে গ্রহণ করার ওই মানসিকতা আসলে নেই, সেজন্য আমার মনে হয় যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, একটু আগে যে কথাটা আমি বলেছি সেটা আবারও আমি বলতে চাই যে আমাদের সংস্কৃতির পরিবর্তন হতে হবে। আমার খুব ভালো লাগছে আমাদের দুজন, আমি দেখতে পাচ্ছি যে পরিবর্তনের হাওয়া বইছে, আমাদের দুজন যে রাজনীতিবিদ আছে, আর একটা জিনিস, সো এটা খুব ভালো যে এটা শুরু হয়েছে। শুধু বাবু ভাইয়ের কথার সঙ্গে একটা ছোট্ট জিনিস আমি কমপ্লিমেন্ট করতে চাই, যে অবস্থানটি আমার, সেটা আমি পরিবর্তন করব না, যে বিপ্লবের পরে তাদের রাজনীতি করার অধিকার অবশ্যই আছে, কিন্তু 100 ভাগ ওনার সঙ্গে একমত যে রাজনীতিবিদদের তুচ্ছ তাচ্ছিল্য করে নয়,
অনেক প্রজ্ঞাবান, তারা আমাদের সন্তানের মতো, সেই প্রজ্ঞাটাকে রেসপেক্ট করবে, তাদের স্পিরিটকে আমরা রেসপেক্ট করি। তারা সেটা করে যদি তারা এগিয়ে যেতে পারে, যে কথাটা ইয়া ভাই বললেন, যে তারা এগিয়ে যাবে। শেষ কথা হচ্ছে যে বিএনপির মতো একটি দলের অবদানকে যেন আমরা কোনোভাবেই ভুলে যাব, এই কথাটি আমি এখানে মানতে চাই না। যে পার্টিকুলারলি গণতন্ত্রায়নে, দেশের গণতন্ত্রায়নে খালেদা জিয়ার যে অবদান, এটা কেউ ভুলবে না। আওয়ামী শেখ হাসিনা কিন্তু এরশাদের যে অ্যারেঞ্জ করা নির্বাচন, সেটিতে অংশগ্রহণ করেছিল, খালেদা জিয়া কিন্তু সেটি করেনি। সো সেই রেসপেক্টগুলো আমি চাই যে আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা তরুণ শিক্ষার্থী, তারা ইতিহাস ভালো করে পড়বে, তারা জানবে, বিএনপিকেও রেসপেক্ট করবে। এরশাদ সরকারের অনেক সমালোচনা আমরা করতে পারি, কিন্তু স্থানীয় সরকারে এরশাদ সরকারের অবদান ছিল, সেটাকে ভালো বলতেই হবে। আওয়ামী লীগ মানে কিন্তু শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে আমরা স্বীকার করব। করে তারা এমন একটা জায়গায় তাদের রাজনৈতিক স্লোগান বা আদর্শটাকে, এটা তো পলিটিক্যাল এজেন্ডা লাগবে, তাদের রাজনৈতিক আদর্শটাকে সেট করবে, যে তখন জনগণই সিদ্ধান্ত নেবে যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, নাকি বিএনপি আসবে, নাকি জাতীয় পার্টি আসবে। কিন্তু সেখানে জায়গাটাই আবারও আপনার যে প্রশ্নটা খুবই যৌক্তিক, কিন্তু সেই সংস্কৃতিটা তৈরি করতে হবে, তার নাম হচ্ছে টলারেন্স, অর্থাৎ সহমর্মিতা। রাইট, এই সহমর্মিতার জায়গাটা ছিল না জন্যই আওয়ামী লীগের কিন্তু এই পতন। আজকে গণভবন বানানো হচ্ছে একটা জাদুঘর বা একটা এমন একটা স্থান যে মানুষ যেন মনে রাখে। এবং আমি মনে করি অনেকগুলো সিদ্ধান্ত ভুল, খারাপ, ভালো নিয়ে ডিবেট হতে পারে, আমি এই সিদ্ধান্তটাকে সাপোর্ট করি, যেন পরিণতিটা দেখতে পারে যে যদি সহমর্মিতা না থাকে, অন্যের প্রতি রেসপেক্ট না থাকে, কেউ যদি জুলুম করে, দখলদারিত্বের রাজনীতি করে, তার পরিণতি এরকম, তাকে এই পরিণতি বহন করতে হবে। তো আমরা চাই যে সহমর্মিতা তৈরি হোক, আমরা চাই সংস্কৃতির পরিবর্তন হোক, সব দলের, এদেশে যে কারো রাজনীতি করার অধিকার আছে, আমারও আছে, সেটা যেন রেসপেক্ট থাকে এবং স্পেস দেওয়া হয়। এই জন্য তাতে যেটা হবে, যদি এখন এটা চলতে থাকে, যেটা বাবু একটু গেল, আমি একটু 30 সেকেন্ড ইলাবোরেট করি, যে এখানে পার্টিগুলো কিন্তু সবার অবজেক্টিভ একটা ছিল, সেটা হলো শেখ হাসিনা সরকারকে উৎখাত করে একটা নতুন বাংলাদেশের পরিবর্তন। সেই জন্য শিক্ষার্থীদেরও রেসপেক্টফুল হতে হবে, বিএনপিকেও সহনশীল হতে হবে, জাতীয় পার্টিকে সহনশীল হতে হবে, এবং আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই 3 পার্টি বা সমস্ত রাজনৈতিক দল, সুশীল সমাজ, জনগণ, এখন তো আওয়ামী লীগ নেই, তারা অবশ্যই ঘুরে দাঁড়াবে, বড় একটি দল, তারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে একদিন। কিন্তু আমরা যদি আমাদের মধ্যে বিভেদ তৈরি করি, তাহলে যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি, ইউনূস সাহেব যে কমিটিগুলো ঘোষণা করলেন, আদতে সেখানে কিন্তু আমরা পৌঁছতে পারবো না।